আসসালামাইকুম ভাইয়া আপু যারা সবাই এসেছেন বিভিন্ন জায়গা থেকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ এবং আরও থ্যাংক যে অনেকক্ষণ ধরে সবার বক্তব্য খুব ধৈর্য ধরে শুনছেন আপনারা। আসলে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় সিনেমা একটা ইমোশন আমার কাছে। আমি আজকে প্রায় 10 বছর হচ্ছে আমি মিডিয়াতে কাজ করছি। আমি শুরু করছি নাটক দিয়ে। লাস্ট আমি সিনেমা করেছি 2014 সালে, যেটা তানিয়াপুর ছবি ছিল ভালোবাসা এমনই হয়। এরপরে আমার আসলে সিনেমা করা হয় না। আমার তখন মনে হয়েছিল যে সিনেমা এমন সময় আমি আবার করব যখন কিনা আমি সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবো বা আমি অডিয়েন্সকে কিছু দিতে পারবো এবং অডিয়েন্স আমার দ্বারা খুব ভালো কিছু দেখতে পাবে। সো অনেক বছর পরে আসলে ফাইনালি বিপ্লব ভাই যখন আমাকে গল্পটা বললেন, অফ দ্য রেকর্ড আমি বলি বিপ্লব ভাইয়ের সাথে আমার আসলে আরেকটা ছবি করা আছে। এর পরপরই ওই ছবির এক্সপিরিয়েন্স থেকে আমরা চিন্তা করলাম উইল ডু এনাদার ওয়ান। তখন আমরা এই গল্পটা নিয়ে আলোচনা করি। বিপ্লব ভাই আমাকে এই গল্পটা বলেন এবং বলার পর যে জিনিসটা হয় নর্মালি আমার সাথে, আমি জানি না আমার সাথে হয় কিনা, বাট একটা জিনিস, বিপ্লব ভাই অ্যাজ এ মেকার কেমন বা কীভাবে কতটুকু ভালো বানায় এটা হয়তো আপনারা সিনেমা হলে গিয়ে জাজ করতে পারবেন। বাট হি হ্যাজ লটস অফ স্টোরিজ, মানে স্টোরিজগুলো এত ইউনিক যে একজন অ্যাক্টর হিসেবে ডিনাই করা এই স্টোরিগুলোকে এটা আসলে একটু কঠিন। So, আমি বারবার ওনাকে বলতাম ভাই আপনার ছবিগুলো যদি সামহাও বড় পর্দায় আমরা দেখাতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমা একটা রেভলিউশন হবে গল্পে। কারণ সবসময় তো আমরা প্রতি মাসে বা 6 মাস অন্তর অন্তর সবসময় তো আর লাইক তুফানের মতো কিংবা আপনার সুরঙ্গের মতো বড় বাজেটের ছবি তো আসলে সব প্রডিউসারের মাধ্যমে বা সব যারা এজেন্সিস আছে তাদের মাধ্যমে তো আসলে করা পসিবল না, যেহেতু বাজেট একটা ইস্যুস আছে। তো আমাদেরকে এমন এমন গল্প ভাবতে হবে যে গল্পগুলো অ্যাটলিস্ট আমরা রেগুলার বেসিসে শুটিং করে আমরা দর্শককে দেখাতে পারবো। এবং এটা কিন্তু পসিবল, এটা যে ইম্পসিবল বিষয়টা তা না। হ্যাঁ, সো ওই প্ল্যান থেকে বিপ্লব ভাই একটা দুর্দান্ত গল্প ভেবেছেন এবং আমার কাছে মনে হচ্ছে এই গল্পটা সচরাচর বেশ কয়েক বছর ধরে আমরা যে ধরনের গল্পের ছবি দেখছি সেই গল্পগুলো থেকে একটু ডিফারেন্টভাবে পোট্রে করা এবং একটু ডিফারেন্ট কিছু হবে সেই ভাবনা থেকে আসলে এই ছবিতে আমার ইন করা এবং ফাইনালি ছবিটার নাম খেয়াল। সত্যি কথা বলতে এটাও আমাদের সবার কাছে সারপ্রাইজিং যে হুট করে এই মাসের 29 তারিখে ছবিটা রিলিজ হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা গুড টাইম। অনেক দিন ধরে বাংলাদেশে সিনেমা হলে সিনেমা নাই। এটা আমাদের জন্য বলবো যে খুব কষ্টের একটা বিষয়। কারণ মাঝখানে দেশে যে সিচুয়েশন ঘটে গেছে তার আগেও কিন্তু সিনেমা একটা ব্যাপার কিন্তু ঘটছিল, ব্যাক টু ব্যাক মানুষ সিনেমা নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু ঈদের সময় হোক বা বিভিন্ন সময় হোক বিভিন্ন ভালো ভালো সিনেমা কিন্তু এসছে। আবার হঠাৎ করে সিনেমার জায়গাটাতে একটা ভাটা পড়ে গেল এবং আবার ফুল ইনশাল্লাহ দরদের মাধ্যমে আবার মানুষ হলমুখী হবে। আচ্ছা, তো আমার কাছে মনে হলো যে মানুষ হলমুখী হওয়াটা জরুরি। কারণ মানুষ যদি হলমুখী না হয় তাইলে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতেই টিকবে না। কারণ বছরে একটা ভালো ছবি আসবে, সেই ছবির জন্য দর্শক ওয়েট করবে, তারপর মানুষ সেই ছবিটা দেখবে। এইভাবে তো আসলে একটা সিনেমা ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে পারে না। সো আমার কাছে মনে হয় সব ধরনের ছবি আসা উচিত এবং দর্শকদের এন্টারটেইন করার জন্য। তো আমার কাছে এটাও ভালো লেগেছে যে আই হোপ এটা একটা রাইট টাইম, যেহেতু সিনেমা হলের ছবি নাই, দর্শক ভয়ালটাকে খুব ভালোভাবেই নেবে। আর হয় না সবসময় আমরা বিভিন্ন সময় মালায়ালাম সিনেমার কথা বলি, তামিল সিনেমার কথা বলি, যেসব সিনেমায় হয়তো অনেক অ্যারেঞ্জমেন্ট নাই কিন্তু পিওর একটা গল্প আছে, যে গল্পগুলো মানুষের অনেক সুন্দরভাবে কানেক্ট করে যায়। আমরা এরকম খবর শুনি যে সিনেমার বাজেট হয়তো 10 কোটি টাকা, সিনেমাটা হল থেকে নিয়ে আসলো 100 কোটি টাকা। হ্যাঁ, তো বাংলাদেশেও আসলে এই ধরনের কোনো একটা মডিউল বা কোনো একটা প্যাটার্ন আসলে তৈরি করা উচিত, যাতে ইজি ডাইজেস্টেবল গল্প দিয়ে আমরা দর্শককে সিনেমাতে ধরে রাখতে পারি। আমার কাছে মনে হয় যে সবসময় লাইক অনেক সে 10 কোটি 20 কোটি বাজেট না হলে আমি সিনেমা করতে পারবো না, এই মেন্টালিটি থেকে বের হয়ে বিভিন্ন যারা প্রডিউসার্স আছেন, বড় ভাইরা আছেন, তাদেরও চিন্তা করা উচিত এমন একটা মডিউল তৈরি করা যে আমরা ইজি ডাইজেস্টেবল কিছু গল্প দর্শকদের মধ্যে প্রেজেন্ট করবো, যেখানে ডিফারেন্ট আর্টিস্ট থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট আর্টিস্ট তৈরি হয়ে আসবে এবং মানুষ সিনেমা আসবে ওইসব সিনেমা দেখার জন্য। তখন মনে হয় যে সিনেমার জায়গাটা অনেক ডিরেক্টরের জন্য, অনেক আর্টিস্টের জন্য খুলে যাবে এবং আমরা হয়তো অনেকে যাদের স্বপ্ন আছে আমরা সিনেমা করতে চাই, আমাদের জন্য সুযোগটা আরও বড় করে তৈরি হবে। সো আপনাদেরকে বলবো যে আমরা একটা খুব শীঘ্রই ভয়ালের টিজার ট্রেলার রিলিজ হবে। এর মধ্যে অলরেডি একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়ে গেছে। অফিসিয়াল পোস্টারটাও কয়েকদিনের মধ্যে রিলিজ হবে, সময় হাতে খুব কম।
আমরা চেষ্টা করব যে আমাদের যত সাধ্য প্রমোশনের মাধ্যমে আপনাদের কাছে ভয়ালটাকে পৌঁছে দেয়। আর আপনাদের সবার কাছে একটু হেল্প চাই। আপনারা আপনাদের এন্ড থেকে ভয়ালকে ভালোবেসে যতটুকু এটাকে প্রমোট করা যায় সেটা চেষ্টা করবেন। অবশ্যই যদি ভালো লাগে, আই হোপ আপনাদের ভালো লাগবে। ভয়ালের টিজার ট্রেলার এখন পর্যন্ত যারা দেখেছেন তারা খুবই প্রশংসা করেছেন, এবং আমার কাছে এটা ভালো লেগেছে, বাংলাদেশে যখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড হলো তারা তো সবার আগে ভয়াল সিনেমাটাই দেখেছে, এবং দেখার পর তারা আসলে অনেকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছে ছবিটা। সো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ভয়াল ছবিটা মানুষ একবার যদি হলে যায় ডিফারেন্ট কিছু একটা ফিলিংস নিয়ে বের হবে। হয় না যে অনেক সময় একটা ছবি দেখলাম কিন্তু ছবির ফিলিংসটা শেষ হলো না, কয়েকদিন ওই ছবিটাকে আমি বয়ে বেড়াচ্ছি, ওই ফিলিংসটাকে আমি বয়ে বেড়াচ্ছি। আই হোপ এই ধরনের একটা ফিলিংস নিয়ে সিনেমা হল থেকে দর্শক বের হবে। সবাই আপনারা ভয়াল ছবিটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আয়েশার জন্য দোয়া করবেন, পুরো ভয়াল টিমের জন্য দোয়া করবেন। আর আমি ব্যক্তিগতভাবে একটু থ্যাঙ্কস দিব আমি জানি না আমাদের রুবেল ভাই কি আছেন সাউন্ডের, আমাদের যিনি মিউজিক করেছেন, সাউন্ডে কাজ করেছেন, অদ্ভুত সুন্দর একটা আমাদের থিম টোন ভয়ালের আছে। আমি বিশ্বাস করি এই সিনেমা যখন রিলিজ হবে এবং সিনেমার গানটা যখন রিলিজ হবে, মানুষ যখন সিনেমাটা দেখবে, এইটার মিউজিকে, এটার যে বিজিএমটা হয়েছে এটার মিউজিকে হারাই যাবে। এবং দেখা যাক কি হয়। আমাদের আশা অনেক বড়, এই আশা কতটুকু পূরণ হবে জানি না, বাট আই এম হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি একটু বসে বলি, কারণ আমার চেহারাটা মনে হয় একবারও দেখা যায় নাই। আমি ইরফান সাজ্জাদের কথার সাথে একমত পোষণ করি, একটু সাপ্লিমেন্ট করছি। আসলে একটা সিনেমা করতে গিয়ে এত বড় বাজেট, এত বড় কিছু আমার কাছে মনে হয়েছে, একটি অভিনয় করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে প্রয়োজন নাই। একটা সুন্দর লোকেশনে সুন্দর সমাজের একটি গল্প, একটি ক্যারেক্টার, একটি ছোট গল্প নিয়েও কিন্তু অনেক সুন্দর সিনেমা তৈরি করা যায়। আমাদের সাংবাদিক ভাইদের বা আপনাদের কাজটা হচ্ছে আসলে সিনেমাটাকে পজিটিভলি মানুষের কাছে, সিনেমা হলটাকে পজিটিভলি মানুষ যেন সিনেমা হলে যায়, সিনেমাটা যেন দেখে, এই জায়গাটায় আমরা যদি নিয়ে আসতে পারি মানুষকে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি আমাদের দাঁড়াবে। আমাকে সেদিন একজন বলছিল যে আমাদের প্রায় 20 কোটি মানুষের একটা বাজার, মানে বাঙালি, বাংলা ভাষাভাষী এই আশেপাশের রাজ্যগুলি সহ, কিন্তু আমরা বাংলাদেশে বাংলা সিনেমাগুলি দাঁড়াচ্ছে না। আসলে আমাদেরকে অনেক কাজ করার রয়েছে এই সিনেমা নিয়ে। আমরা আছি, সিনেক্রাফট ক্রিয়েশনস থাকবে, ভয়াল দিয়ে আমরা শুরু করেছি। আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আমাদের এই যাত্রা সফল হবে। সামনের দিনগুলিতে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো ভাই। আমরা এই পর্যায়ে আমি আমাদের যে হিরোইন, আমি আয়েশা খানের কথা বলি। আয়েশা খান যে পরিশ্রম এই সিনেমায় করেছে, আমি একজন অভিনেতা হিসেবেই খুব কাছাকাছি থেকে দেখেছি তাকে। সে যে মেকআপ, সে গেট আপ, যে ধরনের ভাঙা সে নিজেকে ভেঙেছে এখানে কয়েকটা সিনের জন্য, এটা যে কেউ অভিভূত হয়ে যাবে। এবং আমার কাছে, আমি জানি না যে আয়েশা খান আর কোনো সিনেমায় এত পরিশ্রম করেছে কিনা। আমরা এই পর্যায়ে আয়েশা খানের মুখ থেকে কিছু কথা শুনবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাক ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আর অনেক অনেক ধন্যবাদ, সবাই কষ্ট করে এসেছেন এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সবাই। সবাই এসে সব কথা বলে ফেলেছে, আমার নতুন করে বলার কিছু নাই। আমি এখন শুধুমাত্র থ্যাঙ্কস দিতে পারবো সবাইকে। সো দ্য ফার্স্ট থ্যাঙ্কস গোজ টু মাই কোয়ার। কারণ কি বলবো, আসলে সিনেমাটার জন্য আমাকে প্রথমে ভাবা হয় নাই, অন্য একজনকে ভাবা হয়েছিল, কিন্তু কিছু কারণবশত সিনেমাটা আমার কাছে আসে এবং আমার নামটা আমি যতটুকু জানি ইরফান ভাই সাজেস্ট করেছিলেন। এবং সাজেস্ট করার পর আমার হাতে আসলে 10 দিন মাত্র সময় ছিল, এবং আমার হাতে যে স্ক্রিপ্টটা দেওয়া হয় সেটাতে দৃশ্য সংখ্যা ছিল মাত্র 23টা। আমাকে জাস্ট জানানো হয়, পরের দিন বিপ্লব ভাইয়ের সাথে, আমাদের যে নির্মাতা, তার সাথে আমি বসি, পুরো গল্পটা শুনি, এবং গল্পটা উনি স্ক্রিপ্টে যা ছিল হুবহু তাই উনি আসলে আমার কাছে ব্রিফ করেন। তার জন্য হয়তো একটু সাহস পাই আমি, এবং আমার কাছে মনে হয়েছে ক্যারেক্টারটা ইন্টারেস্টিং। সাধারণত দেখা যায় যে নাটক করার ক্ষেত্রে আমি গ্রামে ধারণকৃত বা গ্রামে বেড়ে ওঠা যে চরিত্রগুলো থাকে সেগুলো আমি খুব একটা পছন্দ করি না প্লে করতে, কারণ আমার কাছে মনে হয় যে এই চরিত্রগুলো নিয়ে অনেক ভাবার আছে, এই চরিত্রগুলোকে ভাঙার অনেক জায়গা আছে। তো তার জন্য এই চরিত্রগুলো না আমি সবসময় বড় পর্দার জন্য করতে চাই, বা যেখানে আমি বেশি সময় নিয়ে কাজ করার সুযোগ পাবো সেখানে করতে চাই। ওনার এই গল্পটি শুনে আমার মনে হয়েছে যে এটা সেই সিনেমা, যে সিনেমাটা আমার সেকেন্ড সিনেমা হতে পারে, আমার লাইফের সেকেন্ড সিনেমা হতে পারে। তার জন্যই আমি সব জায়গা থেকে ভয়াল সিনেমাটার নাম একটু লুকিয়ে রেখেছিলাম। কেউ যখনই জিজ্ঞাসা করতো আমার কাজের আপডেটকে, আমি কাউকে আমার ভয়াল সিনেমাটার কথা জানতে দিই, কারণ ওই 10 দিন আমার জন্য খুব টাফ ছিল এই ক্যারেক্টারটার জন্য নিজেকে প্রিপেয়ার করা। একদম খালি মাথা নিয়ে আমি মনে হয় প্রথম কোনো একটা সেটে যাই, যেখানে আমি জানি না যে আমি কী করবো, কী করতে যাচ্ছি, আদৌ ক্যারেক্টারটা কি দাঁড়াচ্ছে, এবং আমি আদৌ সেটাকে প্লে করতে পারবো কিনা।
but a big thanks goes to my director, the screenplay writer of this cinema, বিপ্লব হায়দার ভাইয়া, যিনি আমাকে সেই সাহসটা জুগিয়েছেন এবং দুদিন লেগেছিল ওনার সাথে আমার সিন করতে। তৃতীয় দিন আমার বিরতি ছিল, সেই দিন আমি আমার এই দুদিনের সমস্ত অভিজ্ঞতার কথা আমি ইরফান ভাইকে সব খুলে বলছি, ভাইয়া এই হয়েছে আমার সাথে, হোয়াট টু ডু নাও, আমি তো অ্যাডজাস্ট করতে পারছি না, এই না সেই না, কমপ্লেন বক্স পুরো আমি ভাইয়ের কাছে জমা রাখি। স্যার আমি একটু ইন করে দিই, আসলে ও যে অ্যাডজাস্টমেন্টের কথা বলছে একটু বলে দেই ভাইয়া। আমরা আসলে যে লোকেশনটা নিয়ে কথা হচ্ছে, এই লোকেশনটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে অনেক দূরে একটা ইউনিয়ন আছে। ওই ইউনিয়ন যেখান থেকে শেষ হয়, ওই ইউনিয়ন থেকে এমন একটা জায়গায় যেতে হয় যে জায়গা হচ্ছে নর্মাল গাড়ি যায় না, বৃষ্টি পড়লে তো পুরো কানেকশনই অফ, খালি বাইক চলে আর কিছু ওদের স্পেশাল গাড়ি আছে ওগুলো চলে। এবং ওখানে প্রায় আধা ঘন্টা যাওয়ার পরে একদম মেঠো রাস্তা এবং পাহাড়ে খুবই মানে এখানে তো একটা রাস্তা আছে এটাও কেউ জানে না। তো এরকম অনেকটুকু পথ যাওয়ার পরে হঠাৎ একটা পুঞ্জি, এবং পুঞ্জিটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে, এটা হচ্ছে খাসিয়াদের পুঞ্জি, অদ্ভুত একটা জায়গা। মানে ওখানে কারেন্ট নাই, কিছু নাই, নেটওয়ার্ক নাই, কিছু নাই, বাট মানুষগুলো খুব স্মার্ট, দেখতে অদ্ভুত রকম সুন্দর এবং খুবই ভালো মানুষ। ওই পুঞ্জিতে শ্যুট করা, ওই পুঞ্জিতে কেউ একজন গেলে দ্যাট মিনস হি ইজ আউট অফ নেটওয়ার্ক। সো ওরকম একটা জায়গায় একা একা আমাকে ছাড়া ও অ্যাটলিস্ট আরও 3-4 দিন শ্যুট করছিল। দ্যাটস ওয়াই মেবি তোমার অ্যাডজাস্ট করতে আরো অসুবিধা হচ্ছিল। এটার জন্য একটা অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হচ্ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কি করব। পরের দিন আমার শুটে মানে আমার কাছে তো 23টার বেশি আর স্ক্রিন প্লে নেই, সো আমি কি করব এখানে। যদিও বারবার আমাকে বিপ্লব ভাই বলছিলেন যে আয়শা তুই আমার উপর ভরসা রাখ, আমি জানি আমি কি বানাচ্ছি। সো এই ভরসা রাখার জায়গাটা আসলে ওনার সাথে আমার তৃতীয় দিন থেকে শুরু হয়, অ্যান্ড ফ্রম দ্য স্পোর্ট উই জাস্ট বুক। আমি জানি না কিভাবে কি হয়ে গেছে, বাট এভরি টাইম আমাদের সিন সুন্দরভাবে নেমে যাচ্ছিল, এভরি টাইম আমাদের খুব কমিউনিকেশন খুব ভালো হচ্ছিল, এভরি টাইম ভাইয়া দেখে বলছিলেন যে তুই ভালো করছিস। সো দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন ফর মি। আর পুরোটা টাইম হয়তো বা আমি আরাম করে থাকতে পারতাম না যদি আমার রুমমেট হিসেবে আমি ছন্দাফুকে না পেতাম। এভরি টাইম সকালবেলা আমরা দুজন চুপচাপ বসে থাকতাম, কি হচ্ছে না হচ্ছে আমরা সব অবজার্ভ করতাম, কারণ সকালে আমাদের দুজনের কোনো কাজ হতো না, আমাদের কাজ শুরুই হতো আসলে দুপুর থেকে। তো তখন থেকে বেসিক্যালি আমরা এনার্জি পেতাম কাজ করার। ম্যাক ভাই যেটা বললেন যে উনি আমাকে অনেক পরিশ্রম করতে দেখেছেন, আমি আসলে জানি না ওই 13টা দিন কীভাবে আমার চোখের সামনে দিয়ে কেটে গেছে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। তবে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লাইফের শ্রেষ্ঠ 13টা দিন ওখানে কাটিয়েছি, কারণ কোনো ফোন নেটওয়ার্ক ছিল না, আমার কারোর সাথে বারবার কথা বলতে হচ্ছে না, যেহেতু আমি তখন রেগুলার কাজে নামিনি, তার জন্য কাজের কোনো প্রেশার নেই। অ্যান্ড আমি সবসময় আসলে এটা পছন্দ করি যে আমি একদম বাসার থেকে বাসার কারোর সাথে আমার বারবার যোগাযোগ করতে হচ্ছে না, আমার কোনো কিছু জান নেই, এরকম একটা ফিলিংসের মধ্যে থাকতে আসলে আমার সবসময় ভালো লাগে। 13টা দিন অ্যাকচুয়ালি আমি ওই ফিলিংসটার মধ্যে ছিলাম। এবং ওখানকার মানুষ দে আর রিয়েলি রিয়েলি ভেরি সুইট। আমরা যে বাসাটাতে ছিলাম সেই বাসাটার 13 জন সদস্য, এবং আমিও ছন্দাপু খুব অবাকভাবে বলতাম যে আমরা 2টা মানুষ কথা বলছি বাট উই আর সো লাউড। কিন্তু এই বাসার 13টা মানুষ, ওনারা যে আদৌ 13টা মানুষ একটা বাসার মধ্যে আছেন এটাই আমরা বুঝতে পারছি না। সো দ্যাট ওয়াজ দ্য ভেরি অ্যামেজিং প্লেস। প্রত্যেকটা স্থান আপনাদের খুব ভালো লাগবে, স্পেশালি যখন টপ শটগুলো আমি যে কটা দেখেছি, টপ শট ট্রেলার বা ডাবিং দেওয়ার সময় খুবই সুন্দর। লোকেশনটা আসলে অনেক অনেক সুন্দর, একদম নতুন একটা লোকেশন আমাদের দর্শকদের জন্য। গল্প নিয়ে যদি আমি বলি তাহলে ছোট্ট করে বলতে চাই যে এটা একটা সামাজিক গল্প, এটা একটা পারিবারিক গল্প। এখানে বাবা মেয়ের একটা কনফ্লিক্টের যে ব্যাপার আছে, সেখানে মা মেয়ের খুব সুন্দর একটা সম্পর্ক আছে, আবার বাবা মায়েরও খুব কনফ্লিক্টের একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে। এটা একটা পরিবারের গল্প। আরেকটা পরিবারের গল্প যদি বলি, সেখানে বাবা ছেলের প্রেমের কারণে সে সম্পর্কের পরিণতি কি হয় সেটারও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আপনারা দেখে বোর্ড হবেন না, কারণ একদিকে যেমন সুইটনেস আছে, আরেকদিকে সিনেমার মধ্যে তো একটু মশলা যদি অ্যাড না করা হয় তাহলে তার সেটা হবে না, ভালো লাগবে না দেখতে। সো একটু থ্রিলিংয়ের ব্যাপারও আছে, কিছু কিছু জায়গাতে সাসপেন্স আছে। তো সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের কাছে আমাদের দর্শকদের কাছে সবার কাছে ভালো লাগবে গল্পটা, সিনেমাটা ভালো লাগবে। তো আশা করছি আপনারা সবাই পরিবারের সবার সাথে মিলে